পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক। আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনার। আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে। হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে। খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে। আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না, কিন্তু যে মূলত যে কারণে আমার এইবারে ঢাকা আসা, ঢাকা আগমন, সেই কারণটা জন্যে আমার শেডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না। এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ, তো খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো বা হয়তো আরও অনেক দিন ধরে কাজ করছেন, সেই জন্য হয়তো আরেকটু আঁটো আরেকটু গোছানো, কিন্তু বাংলাদেশ বিশেষ করে গত 5-6 বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে। এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত 2-3 বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে সমর্থন করছেন, এটা কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন, এবং সেটার জন্য তাদের একটা বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন। আমি যাদের ভক্ত, তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা, তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে। জয়া দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন, সেই কারণে একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম সাম্প্রতিক সময়, ওর নাম হচ্ছে ফারিন, ইয়েস, তাসনিয়া ফারিন, ইয়েস, ওকে। ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানেও একটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া, প্লিজ এটা ভুলভাবে লিখবেন না। এটা আমি আপনাদের সকল কাছে আমার করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে, আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক। আমি যেটুকু ওনার কাজ দেখেছি, আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমি মুখে থাকবো ওনাকে আরও ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য। আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে, সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। কিছু অভিজ্ঞতা এরকম হয়েছে, আমরা যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি, যেখানে মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা, ইনফ্যাক্ট বিরাট না, মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবির, তারা কিন্তু কেউ অভিনেতা নন, তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী, এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী। তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে, কেউ হয়তো ঘাটু গান করেন, কেউ জারি গান। হ্যাঁ, তো এবারে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে দৃশ্যায়ন,
তাদের সঙ্গে অভিনয়, এটা করতে গিয়ে আমার যে সবথেকে যেটা আমার পাওনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, আমরা যারা সিনেমা করি, আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য, কিন্তু তা আসলে নয়। সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শ্যুট করা আমার জন্য। মানে 2-3টে জিনিস আছে। একটা হচ্ছে যে 2008-9 সাল থেকে 2015-16 সাল অবধি আমরা যে ধরনের ছবি বানিয়েছি, সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছিল। 2015-16 সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় যে মানুষের একটা ফাটিক তৈরি হয়, বা সেখান থেকে পশ্চিমবাংলার দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকেন। আমাদের ভুললে চলবে না যে পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ছবি গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে, সেই রকম ছবির ক্ষেত্রে কিন্তু চিরকালই বাণিজ্যিক ছবির একটা প্রিডমিনেন্স বা প্রাদুর্ভাব ছিল। সেটা আমি যদি 80-90-এর দশকে আমি যদি স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, অনুপ সেনগুপ্ত এদের কথা ভাবি, যে ছবিতে ইনফ্যাক্ট সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে রাজ্জাক সাহেব গিয়ে অভিনয় করেছেন, আলমগীর সাহেব গিয়ে অভিনয় করেছেন, সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল। পশ্চিমবাংলায় চিরকালই কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে। তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি, হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি। তো আমার মনে হয় যে এটা একটা ফেজ, যে ফেজটা চলছে এই মুহূর্তে, সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে, এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট আর কি। তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম 2007-8 থেকে শুরু করে 2014-15 অবধি, সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধাপ্রাপ্ত হয়েছে গত 4-5 বছরে পশ্চিমবাংলায়, এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করা বা রিইনভেন্ট করা, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি। তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি। পশ্চিমবাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে, এটা মাথায় রাখবেন। শুধু হিন্দি না, দক্ষিণ ভারতের ছবির সঙ্গেও। আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই। পশ্চিমবাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশান থাকে, তাদের হিন্দি ছবির অপশান থাকে। হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয়, বিশেষ করে বড় তারকাদের ছবি, মানে সারা ভারতবর্ষেই প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারাদিনে যদি কথার কথা বলছে যদি 50টা শো থাকে, তার মধ্যে 45টা তাদের দিতে হবে। এবার 45টা তাদের দিলে বাকি অন্য সব ছবির জন্য পড়ে থাকে 5টা ছবি, তার মধ্যে বাংলা ছবি, তো পশ্চিমবাংলার বাংলা ছবি শোয়ের সংখ্যা পায় 1টা বা 2টো। তো অটোমেটিক্যালি পশ্চিমবাংলার মানুষকে বাংলা ছবি থেকে, ওখানকার বাংলা ছবির থেকে অটোমেটিক্যালি তারা বিমুখ হয়ে যাওয়ার একটা, কেন এটা একটা আনফেয়ার কম্পিটিশন চলে, একটি অসম প্রতিযোগিতা চলে হিন্দি ছবি বনাম পশ্চিমবাংলার বাংলা ছবি। বাংলাদেশ থেকে আমি যে পরিমাণ শুভেচ্ছা পাই গণমাধ্যমে, সমাজ মাধ্যমে রাদার, সেটা অভূতপূর্ব, সেটা ভাবা যায় না। এবং যে পরিমাণ ভালোবাসা শুভেচ্ছা আসতে থাকে ক্রমাগত বাংলাদেশ থেকে, সেটার জন্যেই হয়তো কিছুটা বাংলাদেশকে আমি আলাদা করে, একটু আগে একজন সাংবাদিক বন্ধু ভাই বলছিলেন যে বাংলাদেশে আবার এলেন না, এরকম একটা কী বললেন, বাংলাদেশের সফর, এবারের সফর, যদি অনেস্টলি আমি বলছি, আমার বাংলাদেশে এলে পরে বা ঢাকা এলে পরে আমার আলাদা করে সফর করছি বলে মনে হয় না। তার কারণ সৌভাগ্যক্রমে আমি যে ছবিগুলোও করেছি বাংলাদেশে, সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শ্যুট করলাম, সেটের মধ্যে চলে গেলাম, ওরকম হয়নি। সেই ছবিগুলি ভুবন মাঝিতেও বলি, ভয়ঙ্কর সুন্দরে বলি, আজব কারখানায় বলি, আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনার, তার সঙ্গে একাত্ম হওয়ার। মাত্র 100 বছরেরও কম সময় আগে এটা একটি দেশ ছিল। তো সেই কারণে
আমার আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে, এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন। তার কারণ আমি আমার বাঙালি সত্তাটাকে, আমি আমার বাঙালি পরিচয়টাকে সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি।